আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে কিভাবে নির্বাচন হবে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোষাধ্যক্ষ ও যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা গত কয়েকদিন ধরেই একটি বিষয়ে দেখছি সব রাজনৈতিক দল, সব মানুষেরই একটি আলোচনার বিষয় যে আবারও আগুন কেন, বারবার কেন এই আগুনের ঘটনা ঘটছে। খুব অল্প কয়েকদিনের মধ্যে আমরা বেশ কয়েকটি আগুনের ঘটনা দেখলাম। বীরপুরের আগুন দেখলাম, চট্টগ্রামের আগুন, সর্বশেষ আমরা দেখলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন। সেটি নিয়ে রাজনৈতিক দলের যেমন উদ্বেগের বিষয় আছে, সাধারণ মানুষের মধ্যে একটি উদ্বেগ কাজ করছে। আজকে নির্বাচন কমিশনে এনসিপি প্রতিনিধি দল গিয়েছিল, তাদের শাপলা প্রতীক নিয়ে একটি দাবি ছিল যে শাপলা প্রতীক নির্বাচনের ব্যাপারে। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি একটি বক্তব্য দিয়েছেন, আমি সেই বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, বাংলাদেশ ভালনারেবল অবস্থানে আছে। এই অবস্থায় কিভাবে ক্রেডিবল নির্বাচন হবে? কারোর নিরাপত্তা নেই, কোনো সেক্টরে নিরাপত্তা নেই, তাহলে কিসের ভিত্তিতে নির্বাচন হবে? ফেয়ার নির্বাচন দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে কিভাবে নির্বাচন হবে? তিনি প্রশ্ন তুলেছেন। তিনি আরও বলেছেন, শাপলা নয়, নতুন ইসি প্রতিষ্ঠিত করতে এসেছি। ১.৫ কোটি মৃত ভোটারের কি হবে? কমিশন ৪ ভাগে ভাগ। জুলাই সনদ নামে প্রতারণা করা হয়েছে। এই কমিশনের আওতায় কিভাবে ভোটে যাব? আমরা কমিশনের পদত্যাগ দাবি করছি। প্রবাসীদের ভোটারের নামে তারা বিদেশে আমোদ ফুর্তি করছেন, তারা ঘুমিয়ে আছেন। আমি আজিজ ভাইকে দিয়ে শুরু করতে চাই। বেশ কিছু বিষয় নিয়ে তিনি উল্লেখ করেছেন। কমিশনের নিরপেক্ষতা নিয়ে কথা বলেছেন, জুলাই সনদ নিয়ে কথা বলেছেন, সাম্প্রতিক অবস্থা নিয়ে কথা বলেছেন। আসলে আপনার কাছে কি মনে হয় ফেব্রুয়ারিতে আসলে এই পরিস্থিতি কিভাবে নির্বাচন হবে? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচককে। যে কথাগুলি বলেছে সব কথাগুলি এতটা কঠিন এবং জটিল না হলেও এই সন্দেহটা কিন্তু আছে। ধরেন, অভ্যুত্থানের শক্তিগুলো দ্বিধা বিভক্ত। জুলাই সনদ হবে, সনদে সব একমত, প্রক্রিয়া নিয়ে একমত না। তারপরে ধরেন এখানে আছে দায় মুক্তি। ফৌজদারি অপরাধ যদি কেউ করে তার দায় মুক্তি কি করে হবে? আবার জুলাই সনদের আইনি ভিত্তি চায়। আইনি ভিত্তি কিভাবে হবে? কারণ এই সরকার একটা সাংবিধানিক সরকার, অর্থাৎ এই রাষ্ট্রপতির কাছে সংবিধান সমুন্নত রাখার ওত নিয়েছে। ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী, এই সংবিধান অনুযায়ী এই সরকারের বৈধতা দেওয়া হয়েছে। সুতরাং কোনো অর্ডিন্যান্স, প্রেসিডেন্ট, চিফ, প্রধান উপদেষ্টা, কেউ কোনো আদেশ দিয়ে, কোনো অর্ডিন্যান্স দিয়ে এটার আইনি বৈধতা দিতে পারবে না। একমাত্র সংসদই একমাত্র সব আইনি বৈধতা দিতে পারে। গণভোট করেন, যাই করেন, আলটিমেটলি সংসদে যেতে হবে। কিন্তু বিশেষ একটি আদেশের মাধ্যমে কথা বলছে, বিশেষ আদেশ বলে কিচ্ছু কারো ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই। অর্থাৎ সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু কেউ কোনো আদেশ দিতে পারবে না, রাষ্ট্রপতিও না। অনেকে উদাহরণ দেয়, জিয়া রহমানের সময় তো অনেক আদেশ দেওয়া হয়েছে। তখন সংবিধান স্থগিত ছিল, কারণ তিনি মার্শাল লর সময় অর্ডিন্যান্স জারি করেছে, সেগুলো ফাইনালি সংসদে অনুমোদন হয়েছে। সুতরাং এটার কোনো স্কোপ নেই। ভুল প্রথমে হয়েছে, যে ভুলের খেসারত দিতেই হবে। যেমন একটা অভ্যুত্থানের শক্তি এতগুলো সংস্কার করার কোনো ম্যান্ডেট নাই। যতগুলো 11টা সংস্কার কমিশন করছে, এটার ম্যান্ডেট তাদের নাই। তারপরেও করেছে, কারণ যে ছাত্র জনতার অভ্যুত্থানের শেষ পর্যায়ে বলেছে ফেসিবাদের বিলোপ, এবং ওই সরকার প্রধান পালিয়ে গেছে তার আত্মীয় স্বজন কর্মী নিয়ে। সুতরাং ওই যে ফেসিবাদের বিলোপ, এটার বিপরীত অর্থই হচ্ছে একটা গণতন্ত্র, মানবিক বাংলাদেশ, আইনের শাসন, সুশাসন। তার জন্য যদি বলেন তাহলে তো কিছু সংস্কার লাগবে। এজন্য জনগণ সংস্কার সমর্থন করে, কিছু কিছু সংস্কার। কিন্তু এত নারী সংস্কার কেন করা হলো বলেন আপনি? এটার প্রয়োজন ছিল? একটা কাউর বাজায় দিছে। নারী সংস্কার ওখানে নারী যে কমিটি করছে, সংস্কার কমিশন, সেই কমিশনে একটা আইনবিদ পর্যন্ত নারীদের স্বার্থ বিশেষজ্ঞ নাই, খামাখা একটা করছে। তো এরকম অনেক সংস্কার কমিশনে করেছে, করে আর ইউনূস সরকার মাঝে মধ্যে যে কথাগুলি বলেছে, কথাগুলি বলার ফলে কিন্তু আপনার বিরোধ তৈরি হয়েছে।
যেমন ধরেন দেশে নিবন্ধিত দল 52টি, আপনি আলোচনা করতেছেন 30টা দল, যে অন্য দলের হয়তো অস্তিত্ব নাই, ছোট ছোট দল ধরেন কথার কথা, তো এর ভিতরে ছোট দল নাই? এর ভিতরে তো অর্ধেকের বেশি দল আছে আমার পরিবারের চেয়ে ছোট। আমার পরিবারে 51 জন সদস্য, 45 জন ভোটার, বলেন তো দেখি, আছে তো। কিন্তু এখন আমি এই জন্যই বলছি, ধর প্রশাসন ঠিক নাই, পুলিশ ঠিক নাই, ইলেকশন কমিশন যাদের দিয়ে করবে, রিটার্নিং অফিসার ঠিক নাই, স্টেক হোল্ডার ধরেন সরকার, ইলেকশন কমিশন, রাজনৈতিক দলগুলি, ভোটার, সব মিলে তো এগুলো স্টেক হোল্ডার। আর এদের ভোট একটা শান্তিপূর্ণ, অর্থাৎ বলা হয় লেভেল প্লেইং ফিল্ড করতে, যেহেতু পুলিশ আস্থা রাখা যাচ্ছে না, পুলিশ এখনো নড়বড়ে, প্রশাসন নড়বড়ে, আস্থা নাই। আপনার প্রশাসনে দেখেন যারা গতবার ইলেকশন করছে সবাইকে আর দায়িত্ব দেওয়া হবে না বলছে। আর্মি সহযোগিতা করবেন, সে আর্মিও এখন ওই যে একবারে 16 জনকে আসামি করে আর্মি কি করে জানি না। সুতরাং এই পরিস্থিতি তো নির্বাচন তো অনিশ্চয়তা বটেই। আর জুলাই সনদ হবে না এটা কেন? জুলাই সনদে তো সবাই একমত, সনদ নিয়ে কিন্তু বিরোধ নাই। বিরোধটা হচ্ছে সনদটা বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ায়। এখানে এসে এনসিপি যে দাবিগুলো করেছে সেটা আইনি জটিলতার মধ্যে পড়েছে। এটা কি করে সম্ভব? এই বলতেছে গণভোট করলেও তো সংসদে যেতে হবে, তাহলে গণভোট আবার সংবিধানে, এই সংবিধানে মত নিছে না, এই সংবিধানে তো গণভোট নাই। সুতরাং গণভোট হবে কি না হবে তার জন্য তো গণভোট দরকার। অথবা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে পাশ হয়ে গেছে, সুপ্রিম কোর্টে তো অপেক্ষা করতে হবে, ওটা তা আমাদেরই তো সুপ্রিম কোর্ট, আমরা আর মামুরা তো একটু কয়ে গণভোটের রায়টা নিয়ে আসলেই তো হয়, যে কোনো ভোট বইতো। এই জন্য আমি বলছি অনিশ্চয়তার যুক্তি সুযোগ আছে। তবে পাটোয়ারি সাহেব যে উনি হার্ড ভাষায় কথা বলে, নাহিদ সফট ভাষায় কথা বলে, স্টাইল কথা বলে, হ্যাঁ কথা বলার এক একজন এক স্টাইল। তবে মূল কথা হচ্ছে তার সন্দেহটা অমূলক না। জি আজিজ ভাই, আপনার কাছে আবার আসবো। এই পর্যায়ে আমি সাইফ মোস্তাফিজের কাছে আসতে চাই। সাইফ, আপনি নিশ্চয়ই জানেন, আপনি যেহেতু আপনার দলের একজন নেতা এই বক্তব্যটি রেখেছেন, সেক্ষেত্রে তার এই বক্তব্যকে আপনি একটু ব্যাখ্যা করবেন। আসলে তিনি কেন আসলে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ফেব্রুয়ারিতে, এই বিশেষ করে ফেব্রুয়ারিতে এই পরিস্থিতিতে কিভাবে নির্বাচন হবে, তিনি এই প্রশ্নটা রেখেছেন। এবং কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন, যে কমিশন 4 ভাগে বিভক্ত হয়ে গেছে। জুলাই সনদ নিয়েও কথা বলেছেন, যে আসলে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং যারা রাজনীতি থেকে ছিটকে পড়বে, এরকম বক্তব্য আমরা গতকালও শুনেছি আর কি। সাইফ মোস্তাফিজ, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আমার বিজ্ঞ সমালোচক এবং টিভির পর্দায় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, উনি মূলত আসলে নির্বাচন কমিশনারের যে ভূমিকা, একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের যেই জায়গাটা ছিল বা যে রোল প্লে করার কথা ছিল গণঅভ্যুত্থানের পরে, সেটা আমরা দেখেছি সামহাউ মিসিং মানে বলতে একদম মোটা দাগেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আর কি। তো সেই জায়গা থেকেই বলা, আমি একটু যদি মানে প্রথম থেকে শুরু করি, কারণ অনেকে বলবে যে এটা শাপলা মার্ক আপনারা চাইলেন কেন, দিলেন, বললেন কেন, এরকম একটা যে ব্যাপার। দেখেন, আমরা হচ্ছে যে আপনার চোখে নতুন বাংলাদেশ নামে একটা ক্যাম্পেইন করেছিলাম, সেখানে দলের নাম, মার্কা, এটা কিন্তু আমরা জনগণের কাছে চেয়েছি যে আপনাদের আকাঙ্ক্ষা কি, আপনারা কোনটা চান। এটা অনলাইন অফলাইন ক্যাম্পেইন হয়েছে, পুরো বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা পৌঁছেছি। আবার দেশের বাইরে থেকে প্রবাসীরাও কিন্তু অনলাইনের মাধ্যমে তাদের মতামতটি জানিয়েছেন, এবং সেখান থেকে তারা কিন্তু শাপলা প্রতীকটিকেই আসলে তাদের সব থেকে পছন্দের শীর্ষে রেখেছেন। তো সেখান থেকে যখন নির্বাচন কমিশনের সাথে আমাদের প্রাথমিক আলাপ আলোচনা হয়, আমরা এই জায়গাটি জানাই, এবং তারা কিন্তু তখন আমাদেরকে জানায় যে শাপলা প্রতীক মানে এনলিস্টেড করতে তাদের কোনো সমস্যা নেই, বা তারা আসলে করতে চায়। তো পরবর্তীতে আমরা দেখলাম যে মানে শাপলা নেই, তখন আসলে এই কথা বলার বা ওই প্রেক্ষাপটগুলো শুরু হলো। তো প্রথমে যখন কথা বলা হলো, তখন ওনারা জানালেন যে শাপলা হচ্ছে জাতীয় প্রতীক। তো তখন আমাদের যুক্তি ছিল যে জাতীয় প্রতীকটি ভাইদের সংবিধান অনুযায়ী হচ্ছে যে আছে, সেখানে কিন্তু দুই পাশে 2টি ধানের শীষ, তারপরে পাট পাতা এবং তারকাও আছে, যেগুলো অন্যান্য রাজনৈতিক দলের হচ্ছে মার্কা বা প্রতীক। তো সেইখানেও তারা হচ্ছে যে আর কোনো সেখানে তাদের যুক্তি নেই। পরবর্তীতে তারা জানালেন যে শাপলা জাতীয় ফুল। তখন আমরা জানালাম যে জাতীয় ফল কাঁঠাল বা এরকম জাতীয় আরো অন্যান্য কিছু ফলমূল বা ইয়েও আছে যে সেটাগুলো হচ্ছে জাতীয় প্রতীক। তো সেখানেও তারা কোনো তাদের পরবর্তীতে উত্তর নেই। পরে তারা আমাদেরকে আলাদা করে জানালো যে ডিজিএফআই এর লোগোর মধ্যে শাপলা আছে। তো সেখানেও ধরেন যে নৌবাহিনী, তারপরে সেখানে
ঈগল মার্কা হচ্ছে বিমান বাহিনীতে, যেটা এবি পার্টির মার্কা। তারপরে নৌবাহিনীতেও হচ্ছে যে নোঙর আছে, সেটাও একটা দলের মার্কা। তো তারা যেই 3টি গ্রাউন্ডে লজিক দিয়েছে, 3টি গ্রাউন্ডে আসলে সেই প্রেক্ষাপট খাটে না। এখন আসেন আইনি ভিত্তি, সেখানে আইনি ভিত্তির জায়গাও মানে মানে আইনগত দিক দিয়েও কিন্তু কোনো জটিলতা নেই শাপলা মানে প্রতীক দিতে। এখন আজকে তারা জানিয়েছেন যে মানে আজকে আমাদের লাস্ট ডেট ছিল মার্কা ব্যাপারে জানানোর ব্যাপারে, যে আমরা কোন প্রতীকটা নিতে চাই, এবং না নিলে নাকি তারা নিজেদের মতো একটা মার্কা কাপ পিরিজ বা কিছু একটা তারা দিয়ে দিবে। তো আমরা তাদেরকে জানিয়েছি যে এটা তো তাদের একটা স্বেচ্ছাচারী আচরণ, মানে তাদের মানে এই নীতিমালাটা আসলে কিভাবে প্রণয়ন হয়েছে। মানে একটা দেশের নির্বাচন কমিশনার তো যে কোনো মার্কা দিয়ে দিতে পারে না। আপনার নিশ্চয়ই একটা রাষ্ট্রের যে কোনো রাজনৈতিক দল যখন নিজেদের একটা প্রতীক বরাদ্দ করবে, তারা কি একদম র্যান্ডম মানে কলা গাছ কাঁঠাল গাছ এরকম তো মার্কা নিশ্চয়ই দিতে পারে না। তারা কোন ভিত্তিতে কোন মানে নীতিমালা মানে ফলো করে আসলে এই মার্কাগুলা এনলিস্ট করছে, সেটা আমরা বলেছি যে এটা আমাদেরকে বা জনগণকে জানান। মানে এটা আপনারা কোন ক্রাইটেরিয়ায় 30টা জানিয়েছেন, এটা আমাদের একটা পয়েন্ট। তারপরে ওনারা বলেছেন যে যে কোনো মার্কা মানে তারা দিয়ে দিতে পারে। তো সেই জায়গা থেকে আমাদের ইয়ে ছিল যে মানে তাদেরই 7-2 ধারা অনুযায়ী হচ্ছে যে মানে তাদের কাছে চাওয়া মানে ফর্মে চাওয়া মানে প্রার্থিত যেই মার্কাটা চাওয়া হয় মানে তার বাইরে কিন্তু সে নিজের ভাবে দিতে পারে না। তো এটা তাদের একটা স্বেচ্ছাচারী আচরণ। তো সেই জায়গা থেকে আমরা বলেছি যে নির্বাচন কমিশনের জায়গাটা যেরকম স্বাধীনভাবে রোলটা প্লে করার কথা ছিল, এবং একটা নতুন রাজনৈতিক দলের জায়গা থেকে যেরকম একটা মানে কোঅপারেশন তাদের থেকে আসা উচিত ছিল, সেটা কিন্তু আমরা কোনোদিনই পাইনি। এবং প্রত্যেকটা পদক্ষেপেই তারা আমাদেরকে প্রচুর পরিমাণে বাধা দিচ্ছে। এটা নিবন্ধনের যে সময়টা ছিল, মানে আপনারা তো আমাদেরকে কিংস পার্টি ডাকেন, তো আমাদের কিংস পার্টি আমরা ডাকি না, সবাই এটা একটা পারসেপশন তৈরি করা হয়েছে। তো সেই জায়গা থেকে ধরেন এই নিবন্ধন পেতে আমাদের যে কাঠখড় পুরাতে হয়েছে, মানে প্রত্যেকটা জেলায় যে অফিসগুলো আছে, আমাদের কেন্দ্রীয় যে অফিসগুলো আছে, মানে প্রত্যেকটা ইন ডিটেইল ডকুমেন্ট কিন্তু তারা দেখেছে। কিন্তু এর সাথে আমরা আবার দেখলাম যে জাতীয় লীগ বা এরকম একটা নামের একটা দলও নাকি নিবন্ধন পাচ্ছে, যাদের নাম সর্বস্ব কোনো অফিসও নেই। তো এই যে মানে এই নির্বাচন কমিশনের দ্বিমুখী একটা আচরণ, এবং আজকে নির্বাচন কমিশনের ভিতরে একজন তাদের প্রতিনিধি জানিয়েছেন যে আওয়ামী লীগকে না নিলে নাকি মানে আওয়ামী লীগকে নিলে নির্বাচনটা আসলে অংশগ্রহণমূলক হবে, না নিলে হবে না। তো তাদের থেকে যখন এরকম রাজনৈতিক নির্বাচন কমিশন থেকে বলেছে, জি নির্বাচন কমিশন থেকে বলেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি যখন সংবাদ সম্মেলন করেছে এটাও বলেছে আর কি, আপনারা যদি অ্যাড্রেস করেন। তো আমাদের কাছে অবশ্যই এরকম কোনো, তো তাদের থেকে যখন এরকম বক্তব্য, রাজনৈতিক বক্তব্য আসছে, তো তখন আপনি কিভাবে এই নির্বাচন কমিশনকে চিন্তা করতে পারেন যে তাদের আসলে কোনো সৎ উদ্দেশ্য আছে? আমার তো এখন মনে হচ্ছে যে মানে তাদেরই মেইন এজেন্ডা হচ্ছে যে নির্বাচনটাকে আসলে ঠেকানো। মানে তারা যদি নির্বাচন কমিশনের আমার মনে হচ্ছে তাদের এজেন্ডা, কারণ তারা যদি একটা সুষ্ঠু নির্বাচন অ্যারেঞ্জ করতে চায়, তাদের তো এই বেসিক জিনিসগুলোকে সলভ করে স্টেপ ফরওয়ার্ড করার কথা। একটা নতুন রাজনৈতিক দল, একটা সম্ভাবনাময় একটা রাজনৈতিক দলকে তারা প্রতি পদক্ষেপে যেভাবে আটকাচ্ছে, এবং কিছু লীগ মার্কা টাইপের রাজনৈতিক দলকে তারা যেভাবে ইয়া দিয়ে দিচ্ছে, সুপারিশ করে দিচ্ছে, তো সেখান থেকে তো ক্লিয়ার একটা মেসেজ যাচ্ছে যে এদের জায়গা থেকে এরা আসলে নির্বাচনটা এমনে যাচ্ছে না। জি, আপনারা একটা কথা বলেছেন যে আসলে এই কমিশনের অধীনে আসলে কিভাবে নির্বাচনে যাবেন, সেই বিষয়টিও আপনার আসলে কি শেষ কি আপনার কি এই কমিশনের অধীনে নির্বাচনে যাবেন যদি নির্বাচন হয়? এখন তো এটা তো দলীয় সিদ্ধান্তের ব্যাপার। মানে আমার জায়গা থেকে আমি মনে করি যে এই নির্বাচন কমিশনের অধীনে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এবং শাপলা নিয়ে আসলে তারা যে এরকম অবস্থান রেখেছে, মানে আমাদের সম্ভবত আমরা এখন আসলে মাঠের আন্দোলনের দিকে আমরা মুভ করব। কারণ এইভাবে আসলে মানে টেবিল ওয়ার্ক করেও যেহেতু কাজ হচ্ছে না, তাহলে আসলে সেক্ষেত্রে আমাদের একটু কঠোর অবস্থান নিতেই হবে। কারণ মানে আমরা যথেষ্ট চেষ্টা করেছি, আপনি দেখেছেন যে সর্বোচ্চ আমাদের টিম লিগ্যাল গ্রাউন্ড থেকে যত রকম গ্রাউন্ড আছে সবগুলো থেকে আমরা ফাইট করেছি, কিন্তু তারা কোনো রকম ব্যাখ্যাও দিতে পারেনি। তারা তাদের জায়গা থেকে একটা শিশুসুলভ আচরণ করে যাচ্ছে, স্বেচ্ছাচারিতা করে যাচ্ছে, যেটা আমরা একটা নির্বাচন কমিশনের থেকে কখনো এক্সপেক্ট করি না। এবং নতুন বাংলাদেশের যেই আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের আছে, সেখানে তাদের এই স্বেচ্ছাচারিতা কোনোভাবেই বার্তা দিচ্ছে না যে তারা একটা সুষ্ঠু নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন তারা দিতে চায়। এবং সেই জন্যই ধরেন আমাদের এই লড়াইটা হবে বাংলাদেশের এই জায়গাটা থেকে। জি সাহেব, আপনার কাছে আবারও আসবো। আমরা শুনছিলাম এনসিপি কঠোর অবস্থানে যেতে পারে, সেরকম একটি আভাস আমরা পাচ্ছিলাম।
আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, সাম্প্রতিক যে আগুনের ঘটনাগুলো আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায়, এর পেছনে বিএনপির পক্ষ থেকে বক্তব্য আছে, এনসিপির পক্ষ থেকে বক্তব্য আছে, সব রাজনৈতিক দলের পক্ষ থেকে, জামায়াত ইসলামীর পক্ষ থেকে আছে যে উদ্বেগ, এবং সবার একটি বিষয় আছে যে আসলে এই ঘটনাগুলোর সঙ্গে কোনো চক্রান্ত কাজ করছে কিনা পেছনে, বা এটার থেকে কেউ কোনো ফায়দা নেওয়ার চেষ্টা করছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আপনি দেখেন চুরিহাট্টার থেকে শুরু করে এ পর্যন্ত এই যে সম্প্রতি 3টা আগুন লাগলো, ভয়াবহ আগুন, কিন্তু আপনি এটার তদন্ত রিপোর্ট কিন্তু পাওয়া যায় না। চুরিহাট্টার কিছু পরামর্শ দিয়েছিল ওই আওয়ামী লীগ সরকারের সময়, তাও কিন্তু বাস্তবায়ন হয় না। সেই দাহ্য পদার্থ, কেমিক্যাল গোডাউন টোডাউন সব কিছু কোন তদন্তের রিপোর্টই তো আমরা পাই না। মানে এইটার জন্য কি আরেকটা তদন্ত কমিটি হওয়া দরকার? কি এই সরকার এসেও বলেছিল যে তারা তদন্ত রিপোর্ট দিবে, দেয় না তো, দেয় না। এখন যে ধরেন যে ঘটনাগুলি ঘটে গেল, সন্দেহ অবকাশ আছে তো, অথবা ব্যর্থতার অবকাশ পুরোটাই আছে। ধরেন ওই যে স্কুলেও যে একটা প্লেন পড়ে গেল, তদন্ত রিপোর্ট কই? এতগুলো শিশু সন্তান মারা গেল, তদন্ত রিপোর্ট নাই। তো এটার কারণটা আমি বুঝলাম না। এটা কি ব্যর্থতা নাকি? ধরেন আপনার আমাদের আন্তর্জাতিক প্লেনে যে ঘটনা ঘটলো, আপনি বলেন তো, দেখে বিজ্ঞানের ছাত্র হলে একদিকে আপনি দাহ্য পদার্থ রাখছেন, ঠিক একই গোডাউনে আপনি রাখছেন, ওই গার্মেন্টস পণ্য টন্য সব যা যাচ্ছে সব ঢুকাই দিচ্ছেন। এটা হয়? এটা বৈজ্ঞানিক? কোনো হাইডেন নেই। আগুন যদি লাগে পানি পাবে কোথায়? পানি নেই। একটু আশেপাশে পানি আছে, আর ওই ওয়াশার যে গাড়ি আছে, গাড়ি দিয়ে পানি আনতেছে। বলেন তো ওই আগুনকে এটা সম্ভব না। তো এখন এই দাহ্য পদার্থের ভিতরে কেউ যে গান পাউডার রাখে নাই এই সন্ত্রাসী করতে, দুর্বৃত্তপনা করতে, এটার কি নিশ্চয়তা আছে? কিন্তু তদন্ত রিপোর্টটা তো সঠিক পাইতে হবে। আমার কথা, আগুন লাগতেই পারে। এই আপনার শাহজালাল এয়ারপোর্টে আপনি দেখেন আগুন লাগছে 2:30টায়, সেই সন্ধ্যার পরে আমার তো মনে হয় পুড়ে শেষ হয়ে তারপরে নিজেরা নিভে গেছে। কোনো পানি নাই, কিচ্ছু নাই, নিবানোর ব্যবস্থা নাই। একটা জায়গায় এয়ারপোর্টে একটা জায়গায় দিয়ে এক্সপোর্টের পণ্য যায়, আর যত আসে, যত বুকিং প্যাসেঞ্জার সব কার্গোতে একই কার্গো ইয়েতে ঢোকে, সব কেমিক্যাল কেমিক্যাল অনেক ছিল। এই কেমিক্যাল থাকলো কেন? এখন এটার ফলে হলো কি, আমাদের ধরেন বিশেষ করে এই এয়ারলাইন্সের মানটা কোন জায়গায় গেল? অনেক প্লেন এসে চিটাগাং নেমেছে, কোনোটা সিলেটে নেমেছে, কোনোটা কুমিল্লায়, কোনোটা কলকাতায় নেমেছে। এই প্যাসেঞ্জারদের ভোগান্তি। তারপরে আমাদের এখান থেকে যারা যায়, প্রবাসী যারা যায়, তাদের তো অনেক জায়গায় ট্রানজিট আছে, ট্রানজিট ফেল, তারা তো যাইতে পারে নাই। এখানে আবার তো স্ট্যান্ড বাই হয়ে গেছে প্লেনগুলা। তো এই জন্য সবগুলোর একটা তদন্ত হওয়া উচিত, কারণ এখানে সন্দেহের অবকাশ তো আছে। আজিজ ভাই, তদন্ত তো হয়ই, তদন্ত কমিটি গঠন করা হয়, কিন্তু সেই তদন্ত কমিটির রিপোর্টগুলো আসলে আলোর মুখ দেখে না কেন? আপনি আমার থেকে আরো অনেক বেশি সিনিয়র, অনেক বছর ধরে আপনি কাজ করছেন, সাংবাদিক হিসেবে নিশ্চয়ই আপনার এই প্রশ্নটি আপনারা করেছেন বারবার। আমার ফ্যাসিস্ট সরকারের সময় মনে হয়েছে ঘটনা ঘটেছে, ওখানে সন্দেহ করার বিষয় আছে, তারা এটা গোপন করেছে। এই সরকার গোপন করবে কেন? এই সরকার রিপোর্টটা দিবে না কেন? যদি বলে যে না আমরা রিপোর্ট এদিক সেদিক করি নাই বা এই সেই, তো রিপোর্টটা জনসমক্ষে প্রকাশ করে নাই, তো একটাও তো প্রকাশ করে নাই। আর সরকার ব্যবস্থাটা দেখেন, ঠিক ফেসিবাদী আচরণ যা এখানে তাই হচ্ছে, কোনো ব্যতিক্রম। সরকার পরিচালনার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই। ধরেন পুলিশ বলেন, আমলা বলেন, যে এগুলো ঠিক করা, ধরেন এই যে আমলাতন্ত্র সংস্কার করবে, আপনি বলেন বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ফ্যাসিস্টের দোষক আলী ইমামকে বসানো হলো, এবং সে আবার তার পিএকে আনলো, হেতো শোনে না, ডিমেনশিয়াতে ভোগে, তারে নিয়ে বানায় দায়িত্ব দিল প্রশাসন সংস্কার, তার সাথে তার যে পিএ ছিল তাকে নিয়ে আসলো। সে কঠোর আমলা, কঠোর ফেসিবাদী, সে যা করছে সাইন করে দিছে। এখন তার ফলে এখন পর্যন্ত সব জায়গায় যায় ফেসিবাদের দোষর, প্রশাসন তো ঠিক হচ্ছে না।
ঠিক হয় নাই। এই জন্য আমি বলছি যে এই সরকার আসলে যেহেতু কারো কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, এই জন্য কোথার থেকে শুরু করবে কোথায় শেষ করবে এই প্রায় 18 মাস হয়ে গেল এটা ঠিক করতে পারে নাই। সুতরাং পাটোয়ারি সাহেব যে বলছে অত্যন্ত হাস ভাষায় বলেছে, আমি না বললেও আমার কিন্তু ধারণা এই ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে না। আর যদি ইলেকশন যদি ফেব্রুয়ারিতে না হয় তাহলে আমার ধারণা নির্বাচন কমিশন থেকে আজকেও বলেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই হবে এবং না হওয়ার কোনো কারণ তারা দেখছেন না, যতই বাইরের এই ঘটনাগুলো ঘটুক না কেন। কারণ দেখছে না, তারা তো দেখবে না, চেয়ারে বসে আছে, তাই না? চেয়ারে বসে না। ইলেকশনটা আমি বললাম স্টেক হোল্ডার, সব তো ডরবরে। উনি ইলেকশন করবে কাকে দিয়া? রাজনৈতিক অভ্যুত্থানের শক্তির ভিতরে ঐক্যমত্য নাই। ফেসিবাদের এরা মিছিল করতেছে, ইলেকশনের সময় কি তারা বয়ে থাকবে? তারাও তো চেষ্টা করবে। আর্মি হেল্প নেবেন, আর্মি তো 16 জন এখন এই সময়ে আপনার ইলেকশনের সামনে সব 15 জন চাকরি করে জেনারেল চাকরি খেয়ে ফেলছেন। অর্থাৎ ট্রাইব্যুনালে কেস হওয়ার সাথে সাথে চাকরি যায়, চাকরি চলে গেছে। আরেকজন ফেরারি আছে, সব মিলে 26 জন। তো আপনার ইয়েতেও প্রকাশ্যে আন্দোলন সংগ্রাম তো আর সেনাবাহিনী করে না, কিন্তু তাদের ভিতরে তো অস্থিরতা কাজ করছে, এত বাস্তব। তো করবেনটা কাকে দিয়ে? নির্বাচনটা করবেন, এই সরকারের তো কোনো রাজনৈতিক দলও নাই। আগে বলা হতো যে উনি বললেন না কিংস পার্টি, আগে যে ছাত্রদের দল এনসিপি ছিল, এখন তো তারাও দেখি বেসুরে কথা বলে। তো কার দ্বারা, কার হেল্পে ইলেকশন করবে বলেন? আজিজ ভাই, আপনার কাছে আবারও আসবো। আমি এ পর্যায়ে সাইফ মুস্তাফিজের কাছে আসতে চাই। সাইফ, আজিজ ভাই বেশ কিছু কথা বলছিলেন এবং সরাসরি একটা কথা বলছিলেন যে নির্বাচন হওয়া না হওয়ার বিষয় নিয়ে। এই সাম্প্রতিক এই যে ঘটনাগুলো আমরা দেখছি, এর পিছনে আসলে কি? এটা কি নিছক দুর্ঘটনা নাকি এটা কোনো নাশকতা? কি মনে হয় সেটা আপনার কাছে? না, এটা নিছক দুর্ঘটনা বা মানে বলে আসলে অ্যাড্রেস করার সুযোগ নেই। আমরা জানি যে আসলে দেশবিরোধী একটা বড় শক্তি সবসময় বাংলাদেশের বিপক্ষে কাজ করে যাচ্ছে এবং সেটা শুরু থেকেই ছিল এবং বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক দলের উপর তারা ভর করার চেষ্টা করেছে এবং সেই রাজনৈতিক দলগুলো দেখা গেছে তাদের পারপাস সার্ভ করেছে এবং দেশের ক্ষতি হয়, দেশের ইকোনমিক্যাল সিস্টেমটা যেন কলাপস করে, সেরকম অনেক কাজকর্মই কিন্তু হয়ে এসছে এবং এখনো যে তারা খুবই অ্যাক্টিভ সেটা আমরা ভারতের দিল্লি থেকেই আমরা দেখতে পাচ্ছি যে হাসিনা রেগুলার বেসিসে তাদের নেতাকর্মীদের সাথে কথাবার্তা বলছে, আপডেট নিচ্ছে, টাকা পয়সা পাঠানো হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করা হচ্ছে, মিছিলগুলো অ্যারেঞ্জ করার কথা বলা হচ্ছে এবং তারা খুবই সক্রিয়। কারণ স্বাভাবিকভাবেই যখন তারা পুরো বাংলাদেশের টাকা পয়সা লুট করে ফেলেছে, তারা বিভিন্নভাবে এগুলো সার্কুলেট করতে পারছে এবং সেই টাকা দিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন কর্মকাণ্ড করা তারা পরিচালিত করছে। এছাড়াও আমি যেটা বললাম যে দেশ বিরোধী বিভিন্ন এজেন্সিও আসলে এই গ্রুপের সাথে ইনভলভ। এখন আপনি দেখেন যে এটা ধারাবাহিকভাবে প্রথমে মিরপুরে এই আগুনের ঘটনাটা ঘটলো 5 দিনের ভেতরে। তারপর দেশ বিরোধী এজেন্সি একটু বলছেন, সেটি আসলে কারা? দেশ বিরোধী এজেন্সি কারা? দেশ বিরোধী দেখেন মানে এটা তো দেশের বাইরের কিছু গ্রুপটা তো আছে। ভারতের একটা বড় শক্তি আছে যারা আসলে কখনোই আমি দেখিনি যে বাংলাদেশের ভালো হোক এরকম কিছু চায়। তারা চায় যে একটা সিকিম বা এরকম একটা বাইরের শক্তির কথা বলছেন, হ্যাঁ, অঙ্গরাজ্যের মতো করে ট্রিট করতে এবং তাদের সাথেই কানেক্টেড দেশের মধ্যেই হয়তো বা অনেকেই আছে যে তাদের হয়ে পারপাস সার্ভ, দেশের মধ্যেও আছে। ডেফিনেটলি হাসিনা কি তার পারপাস সার্ভ করেনি? তাহলে এখনো তো তারা খুঁজতেছে যে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি, জামাত ইসলামী, তারপর এনসিপি, এদের মধ্যে তো তাদের লোক কোনো না কোনো ভাবে পুশ করার ট্রাই করতেছে বা হয়তো বা করে ফেলছে। তারা সেই চেষ্টাগুলো হয়তো বা সব রাজনৈতিক দলের মধ্যে তারা পুশ করে ফেলছে। সবাই মিলেই তাদেরকে পুনর্বাসন করা। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যে এনসিপি যেন এরকম কোনো কর্মকাণ্ডে যেন ইনভলভ না হয়। আমরা নতুন দল, আমরা চেষ্টা করছি যে আমাদের মধ্যে এই গ্রুপ অফ পিপল যেন ইনক্লুড না হয়। কিন্তু আমি এটা বলতে পারি যে বিএনপি বা জামাত ইসলাম এইসব দলের মধ্যে অনেক ক্ষেত্রে অনেককে অনেকদিন ধরে মেটিকুলাসলি প্ল্যান করে পুশ করা হয়েছে বা হচ্ছে। তো সেই জায়গা থেকে ধরেন যে তারা তো চেষ্টা করেই যাচ্ছে এবং যে 3টা ঘটনার কথা বললাম, আগুনের ঘটনা প্রথমে মিরপুরে হলো, তারপরে আপনি দেখেন চট্টগ্রাম ইপিজেড এবং সর্বশেষ শাহজালাল এয়ারপোর্টের হচ্ছে যে কার্গো সেক্টরে। তো এই সবগুলা জোনই তো আসলে সিকিউরড জোন এবং এখানে তো
স্পেশালি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তো অগ্নি নির্বাপক ব্যবস্থা থেকে শুরু করে খুব সিকিউরড, হাইলি সিকিউরড হওয়ার কথা ছিল, কিন্তু কেন এরকম করে আগুন লেগে গেল? এটা তো আসলে বাইরের কান্ট্রিগুলোর কাছে কি মেসেজ দিচ্ছে যে এটা একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখানে অনেকগুলো ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের সাথে কানেক্টেড, তারা এখানে যাত্রী আনা নেওয়া করে। তো সেক্ষেত্রে কিন্তু একরকম বড় ব্যাড মেসেজ গেল। এবং আপনি যদি দেখেন, ভাই একটা খুব ভালো কথা বলছেন যে এইসবের পেছনে যে আবার পরে যে 2-3 সদস্য বিশিষ্ট যে সব কমিটি বানানো হয় এগুলো তদন্ত করার জন্য, তাদের কিন্তু আর কোনো রিপোর্ট পাওয়া যায় না। আপনারা জানেন যে অভ্যুত্থানের পরপরই আমাদের যেই দুজন ছাত্র উপদেষ্টা আছেন, মানে সাবেক ছাত্র উপদেষ্টা নাহিদ ইসলামের মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদের মন্ত্রণালয়, এই দুইটি মন্ত্রণালয় কিন্তু আর কোথাও আগুন লাগেনি, এই দুইটি মন্ত্রণালয় কিন্তু আগুন লাগলো। আমরা কিন্তু তখন জানতে পেরেছিলাম যে সে সময়ে সেই মন্ত্রণালয়ের যারা কর্মকর্তা কর্মচারী ছিল তাদের বিরুদ্ধে, মানে তাদের নিয়ে একরকম তারা কাজ করছিল যে আসলে কে কিরকম দুর্নীতির সাথে ইনভলভ কিনা বা তাদের বিহাইন্ড দ্য সিনে কাজগুলো কি। তো হঠাৎ করে আগুন লাগাও কিন্তু উদ্দেশ্য প্রণোদিত হিসেবেই সবাই চিন্তা করেছে, কিন্তু যে কমিটিরা পরে রিপোর্ট সাবমিট করেছে সেখানে কিন্তু দেখিয়েছে যে কোনো নাশকতার কোনো কিছু নেই, তো পাওয়া যায়নি। তো আসলে এগুলো সম্ভব হয়েছে মানে আওয়ামী লীগের রেখে যাওয়া যেই লোকজন বিভিন্ন জায়গায় আছে তারা তো খুব বেশি পরিবর্তন হয় নাই। দেখা গেছে যে তারা কোনো না কোনোভাবে উপদেষ্টাদের সাথে লিয়াজু করছে, তারা নাইলে কোনো না কোনোভাবে বিএনপি, জামাতে ইসলামী বা অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে চেষ্টা করছে যে এদের সাথে লিয়াজু করে তাদের জায়গাটা পাকাপোক্ত রেখে তাদের কার্যক্রম চালানোর জন্য তারা বলতে চেষ্টা করছে হ্যাঁ তো রিফাইন্ড এটা ওইটা ভালো, এটা এরকম করে বলতে চেষ্টা করছে এবং তারা কোনো না কোনোভাবে কাজটাও তারা সম্পাদন করে ফেলছে। কিন্তু তারা যে দিন শেষে আসলে কারোরই না, এটা কিন্তু মানে বড় রাজনৈতিক দল যারা আছে, এনসিপি বা উপদেষ্টা যারা আছে, তাদের এটা বুঝতে হবে। এরা কখনই কারোর হবে না, এরা একমাত্র যদি সার্ভ করে তারা শুধুমাত্র হাসিনাকেই সার্ভ করবে। দিন শেষে হয়তো উপর দিয়ে আমাকে বলছে ভাই আমি কিন্তু আমি ওই সময় এই কারণে হয়তো এই কাজটা করছি, কিন্তু দিন শেষে আসলে ও হাসিনাকে কিভাবে ফিরায় আনা যায়, কিভাবে তাদেরকে আবার প্রাসঙ্গিক করা যায়, এই চেষ্টাতেই তারা সবসময় থাকবে। তো রাজনৈতিক দলগুলো সব থেকে বড় ভুল আমি মনে করি যে তাদের নির্বাচন বা অন্যান্য যা যা চাওয়া, তার থেকে সবার আগে চাওয়াটা দরকার ছিল যে আওয়ামী লীগকে যেখানে যেই প্রতিষ্ঠানে আছে তাদেরকে সেটা আইডেন্টিফাই করে আইনের আওতায় এনে তাদের বিচার নিশ্চিত করা, যেভাবে ফরম্যাটটা আনানো যায় সেটা করা উচিত। সেটা না করে যখন তারা মুভ ফরওয়ার্ড করছে, এগুলো আসলে ওভার লুক করে গেছে, তো সেটা হচ্ছে যে একটা বড় মানে সবার জন্য এটা একটা বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। ধরেন যেই ক্ষমতায় আসুক না কেন, যেই নির্বাচন হোক, যেভাবে হোক না কেন, নির্বাচনের পরে দেখা যাবে যে যেই ক্ষমতায় না আসুক না কেন এটা 1.5 থেকে 2 বছরের বেশি স্টেবল থাকবে না বলে আমার ধারণা। যেই ক্ষমতা আসবে, বিএনপি বলেন, জামাত বলেন, এনসি বলেন, 1.5 থেকে 2 বছরের বেশি স্টেবল। কারণ এটা আমি তো বললাম যে অনেক এজেন্সি, দেশ বিরোধী যারা শত্রুরা আছে, আওয়ামী লীগ, এরা মিলে তো এটা কলাপস করাবে। এই নেক্সট যে গভর্নমেন্ট আসবে তারা ট্রাই করবে যেটা একদম কলাপস করতে, ইকোনমিক সিস্টেম বলেন পুরোটা জায়গা থেকে কলাপস করাবে। তখন তো আরেকটা 111 সরকার বা একটা আপদকালীন একটা সময় তৈরি হবে যেখানে আবার আওয়ামী লীগকে ফিরায় আনার একটা সুযোগ তৈরি হবে। তো এই এজেন্ডা নিয়েই অনেকগুলো গ্রুপ কাজ করতেছে। তো এখন সব থেকে বৃহৎ অনেক ম্যাচিউর যারা রাজনীতি করে আসছে, বিএনপির কথা বলতেছি, জামাতের কথা বলতেছি, তারা যদি এই বিষয়টা অ্যাড্রেস না করে কখন ক্ষমতায় বসবো, কখন চেয়ারে বসবো এই জন্য রাজনীতি করে, তাহলে তারা খুব বড় ভুল করবে। যেটা 17 বছর ধরে করছে, আমরা এটা বলি দেখে তারা অনেক সময় কষ্ট পায় যে আমরা আসলে নাকি তাদেরকে সম্মান করি না, কিন্তু তাদের ম্যাচুরিটির অভাব। আসলে তারা এই ক্ষমতাটা ছাড়া আর কোনো এদিক সেদিক তারা বোঝে না। এখানে যে আরো অনেক রকম চিন্তা ভাবনা আশেপাশে ঘুরছে, আশেপাশে এস্টাবলিশমেন্টের অনেক রকম কাজ তারা করতেছে, সেটা তারা ওভারলুক করে যে তারা জাস্ট চিন্তা করে যে হ্যাঁ আমি কখন আসলে ক্ষমতায় বসবো, কখন প্রধানমন্ত্রী হব, কখন এটা হবো। জি, সাইফ মুস্তাফিজ, আপনার বক্তব্য শুনছিলাম আমি। আজিজ ভাই নিশ্চয়ই আপনি শুনছিলেন, একটি কথা সাইফ বলছিলেন, তারা তরুণ রাজনীতিবিদ হয়ে একটি কথা বলছিলেন যে ম্যাচিউরড নিয়ে একটি প্রশ্ন তিনি তুলেছেন। আমি এ প্রসঙ্গে আপনার কাছে যাবো, একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং এনসিপির
কোষাধ্যক্ষ ও যুগ্ম সদস্য সচিব সাইফ মুস্তাফিজ। আমি আজিজ ভাইকে দিয়ে শুরু করতে চাই। সাইফের কথা বলছেন যে ম্যাচুরিটির অভাবের কথা বলছিলেন। আমি দেখেন 5 তারিখে যখন পরিবর্তন ঘটে গেল, 8 তারিখে ইউনূস সাহেব আসলেন, তারা সেনাপ্রধান ডাকলো, সব সেনাপ্রধানের কাছে গেল, সেনাপ্রধান ধরে নিয়ে আসলো, বঙ্গভবনে চলে আসলো, এসে এই সেনাপ্রধানের কাছে একটা উপদেষ্টা পরিষদ হলো, ওত নিল। এই প্রক্রিয়াটাই তো ইমেসিভ লক্ষণ। এখানে তো ছাত্ররা, তখন তো ছাত্র, বৈষম্যবিরোধী ছাত্র রাজনীতিবিদ সব দল গেছে না। এখন সংস্কার করতে চাই কে? বিরোধিতা করলো না কেন? তাল মেলায়। আমি তো বললাম, আগেই বললাম না, আপনি এই সংবিধান আফল করার জন্য ওত নিয়ে এই সংবিধান সংস্কার করেন কি করে বলেন? এটি তখন যেটা হওয়া উচিত ছিল, হ্যাঁ, এটা বিপ্লব হয় নাই, এটা গণ-অভ্যুত্থান হয়েছে। একটা ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেল। ফ্যাসিস্ট সরকার, তখনই রাজনীতিবিদদের অনুমান থাকা উচিত ছিল প্রশাসন, পুলিশ, আমলা টামলা সব কিছু তছনছ হয়ে গেছে, তাদের নাই, সোজা কথা, তারাই তো ক্ষমতায় আসবে, তাহলে আমাকে এটা আমূল পরিবর্তন ঘটাতে হবে। সুতরাং তখন একটা বিপ্লবী সরকার নাম দিয়ে দিত, তাহলে তো সংবিধান স্থগিত করে এখন দেশটাকে গড়ার জন্য যা যা করা দরকার করতো, সময় নিত, প্রয়োজনে সময় নিত। আর সংবিধান অনুযায়ী যদি চলতো, তাহলে সংবিধান আফল করার জন্য সংবিধান 106 অনুচ্ছেদ অনুযায়ী ম্যান্ডেট নিল। সংবিধান তো লেখা আছে 3 মাস পরে নির্বাচন। ইউনূস সরকার যদি 3 মাস পরে নির্বাচন দিত, তাহলে এই আওয়ামী লীগ সর্বোচ্চ 10টা থেকে 15টা সিট পেত। নির্বাচনই তো আওয়ামী লীগ করতে পারত না, হয়তো নির্বাচনই করতে পারে। ধরেন যদি করতেও দিতেন অটোমেটিক জনগণ থেকে বিচ্ছিন্ন হতো। হ্যাঁ, সেটা তো করতে দিলেন না। এখন ইউনূস সরকার কয়, আমরা সাংবাদিক, প্রেস সেক্রেটারি কয়, এরা আমরা যতদিন থাকি ততদিন হেঁটে যায়, মানুষ কয় 5 বছর থাকবো, হেঁটে যায় আজীবন থাকেন। একটা ধারণা তৈরি হয়েছিল না যে এই সরকার ক্ষমতায় ছাড়তে চায় না, ধারণা তৈরি হয়েছিল। আবার এই সরকারই মুখে বিভিন্ন জায়গায় বিদেশে দেশে কথা বলছে না, ধরে নিজেরাই এমন আচরণ করছে যে ধরেন এই অভ্যুত্থানের শক্তিগুলোকে বিভক্ত হয়ে গেছে। এখন যে জায়গায় আসছে, আপনি বলেন, কোনো ইনভেস্টমেন্ট নাই, অর্থনীতি সচল না, প্রশাসন ঠিক নাই, আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নাই, সেনাবাহিনীর হেল্প নিবেন, আগে করলেন না, পরেও করলেন না, এখন সেনাবাহিনীকে আওলায় দিলেন। হ্যাঁ, আপনি নির্বাচন করবেন কাক দিয়ে? ইলেকশন কমিশনের উপরে আস্থা নাই, একটা পার্টি, অভ্যুত্থানের পার্টি, আস্থা নাই। সেনাবাহিনীর আওলানোর কথা বলছেন কেন? আলোচনা 16টা ইয়ে করছে না, মামলা করছে। আবার সেনাবাহিনী ওখানে নিজেরাই তাদের ক্লোজ করে এক জায়গায় রাখছে। হ্যাঁ, সেটি নিয়েও বিতর্ক আছে যে তারা আসলে পুলিশ হেফাজতে যাবে না। এই আলোচনাটা আমি করতেই চাচ্ছি না, কারণ যখনই তাদের গ্রেপ্তারি পরোয়ানা হয়েছে, সেনাবাহিনী তাদেরকে কোর্টে 24 ঘন্টার ভিতরে কোর্টে হাজির করা উচিত ছিল, করছে। আবার তারা তো কয় নাই আমাদের সাবজেল দেন, এক্সিকিউটিভ অর্ডারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদেরকে, স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস ওখানে সাবজেল ঘোষণা করছে, সাবজেল ওখানে থাকতে পারে। জোড়াতালির বিচার হতেছে না। এখন তো মনে হতেছে সেনাবাহিনীর বিচার করার সক্ষমতা সরকারের নাই। গ্রেপ্তার করে তো আমার কাছে মনে হয় এগুলো করে তো এখন বিপদেই পড়ছে। আমি বলবো আইন মতো তো চলছে না। সাবজেল ঘোষণা তো খালেদা জিয়া শেখ হাসিনাকেও একটা বিল্ডিংয়ে রাখছিল না সাবজেল ঘোষণা করে, শেরে বাংলা নগরে। সেটা তো কোর্ট করছে, কোর্ট বলছে তাদেরকে জেলে প্রেরণ করবো, সরকার কোর্টের অর্ডারে করছে। আপনি এটা কি করছে? সেনাবাহিনী নিজেরা তাদের অফিসারকে ক্লোজ করে রাখছে, ভালো জায়গায় রাখছে, ওখান থেকে আর হাজির করাতে পারতেছে না। তাই বিচারটা কিভাবে হবে? সুতরাং আমি বলবো দেশটা আউলে আছে, এখন নির্বাচন করার মতো পরিস্থিতিতে নাই। এবং আমি এও বলছি অ্যাডভান্স হিসাবে, আবার ক্ষুদ্র বুদ্ধিতে, এই নির্বাচন যদি পিছায় তাহলে এই রাজনীতিবিদদের হাতে আগামী 4 বছর এই দেশ পরিচালনার ক্ষমতা আসবে না। 4 বছর, 4-5 বছর আসবে না। সেটি ব্যাখ্যা কি আসলে? আমি সাইফের কাছে যেতে চাচ্ছিলাম, কিন্তু আপনি বলছেন 4 বছরের মধ্যে ব্যাখ্যা হলো যে নির্বাচন যদি পিছাইলে তো ধরেন 1 বছর পিছাইলে কথার কথায়
এই সরকার তো খালি এই দেশটাকে নানান জটিলতা তৈরি করতেছে, আরো তৈরি হবে। তখন এই দেশে একটা রাজনৈতিক ভ্যাকুয়াম তৈরি হবে। ভ্যাকুয়াম পূরণ হয় না। ভ্যাকুয়াম ইনশাল্লাহ আমাদের দেশে বলা হয় যে উত্তরপাড়ার হেল্পে হোক আর উত্তরপাড়া হোক, তারা দেশ ছাড়া 111-এর মতো সিচুয়েশন হবে। হয়তো 111 ব্যর্থ হয়ে গেছে, এটা হয়তো ব্যর্থ না হয় কিছুদিন চালাই দিতে পারে। জি, আপনার কাছে আমি আবার আসবো। আমি সাইফ মোস্তফাজের কাছে আসতে চাই। সাইফ, গত কয়েকদিন ধরে আমরা একটি বিষয় দেখছি যে জুলাই যোদ্ধা এবং ফ্যাসিস্ট, আওয়ামী ফ্যাসিস্ট নিয়ে একটি বিতর্ক চলছে। নাহিদ ইসলাম গতকাল বক্তব্য দিয়েছেন, তার পরশুদিনই যেদিনই ঘটনা সেদিন তিনি বক্তব্য দিয়েছেন, গতকালও সংবাদ সম্মেলন করে একটি বক্তব্য দিয়েছেন এবং ক্ষমা চাওয়ার বিষয়ে বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে। সালাউদ্দিন আহমেদ আজকে আবার সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলন করে তিনি একটি কথা বলেছেন, আমি সেটি কিছু উল্লেখ করতে চাই। জুলাই যোদ্ধা ও আওয়ামী ফ্যাসিস্ট বিতর্ক নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমি মনে করি না আমার বক্তব্য বিকৃত করা হয়েছে, তবে আংশিক বক্তব্যটা কাট করে তারা কথা বলেছে বলে আমার মনে হয়। বিএনপিকে জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন তিনি। সাইফ, দেখুন, এই বিষয়টা আসলে মানে আমাদের জন্য খুবই দুঃখজনক যে সালাউদ্দিন সাহেবের মতো এরকম একজন বিজ্ঞ রাজনীতিবিদের মুখ থেকে বা তার থেকে এরকম একটা বক্তব্য আসা। এবং আপনি যদি খেয়াল করেন যে বিএনপির বেশিরভাগ যারা রাজনীতিবিদরা এখন আছেন তারা আস্তে আস্তে জুলাইটাকেই অস্বীকার করতে যাচ্ছেন। ব্যাপারটা হয়েছে যে মানে ফল তো তোলা শেষ, এখন জাস্ট ওনারা ভোগ করবেন, ব্যাপারটা হচ্ছে এরকম। ডে ওয়ানে যখন 5 তারিখের পরবর্তী সময় যদি আপনি ক্লিপগুলো দেখেন, রুহুল কবির রিজভী সাহেব বা যারাই আছেন না কেন, যারা আসলে জেল থেকে মুক্তি পাইলেন বা শিলং থেকে আসলেন বা হয়তো বা লন্ডন থেকে আসবেন, তাদের প্রথমকার টোনগুলা দেখেন যে বাবারা সোনারা তোমাদের ছাড়া তো আমরা এই মুক্তির স্বাদ পেতাম না, এরকম অনেক রকম কথা এসছে। কিন্তু তারপরেই যত সময় যেতে থাকলো তারা আস্তে আস্তে কিসের জুলাই বা কিসের কি, এরা বাচ্চা কাচ্চা, তাদের টোনটা এরকম হতে থাকলো। এবং সর্বশেষ সেই মানে আমাদের জুলাই পেরেকটা মারলেন হচ্ছে সালাউদ্দিন সাহেব, যিনি হচ্ছে এখন বলতেছে যে মানে ফেব্রিকেটেড অল্প এটা করা হয়েছে। এখানে তো দেখাই যাচ্ছে যে এখানে জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির যারা শহীদ আছেন, মীর মুগ্ধর বাবা, তারপরে আপনি ওই যে আমাদের আতিকুল গাজী, এই ছেলেটার ইয়াটা কি আপনার মনে আছে? মানে ও কিন্তু বলছিল যে যখন রিপোর্টার কোয়েশ্চেন করছিল, ডেইলি স্টারে একটা ইন্টারভিউ ছিল যে তোমার তো হাতটা চলে গেছে, ছোট একটা মানুষ, কত 14-15 বছর বয়স, বলছে যে স্যার আমি তো দেশের জন্য হাতটা দিছি, আরেকটা হাত আছে, মানে আরেকটা হাতও দিব। তো এই মানুষগুলো জীবনও দিতে রাজি। তো এই মানুষগুলা তো রাজপথে থেকে মানে তাদেরকে ভারত থেকে, শিলং থেকে সালাউদ্দিন সাহেবকে উদ্ধার করে আনলো। এই মানুষগুলোর জন্য তো বেগম খালেদা জিয়া হচ্ছে যে 17 বছর ধরে যারা তাকে মুক্তি দিতে পারে নাই বা সেই রকম আন্দোলন করতে পারে নাই, এই ছোট বাচ্চা কাচ্চারা, তরুণরা আসলে সেই স্বাধীনতাটা দিল তাদেরকে। তারেক রহমান সাহেব এখন প্রত্যেকটা মিডিয়াতে কথা বলতে পারছে, আপনারা সেটা প্রচার করতে পারছেন, যেটা 17 বছর ধরে কিন্তু পারে নাই। এখন ডেইলি সে প্রেস ব্রিফিং করতে পারতেছে, শো করতে পারতেছে, সব করতে পারছে স্বাধীনভাবে। তো তাদের এইটুকু ন্যূনতম কৃতজ্ঞতা বোধ এই জুলাইয়ের উপরে নাই। জুলাইকে একদম তারা মুছে ফেলতে চায়। তো এইটা তো আমাদের জন্য খুবই কষ্টকর, যারা আমরা একটা ট্রমা নিয়ে আসি। তো মানে আমরা রাজনীতি তো এমনি এমনি আসিনি, আমাদের অনেক বেটার লাইফস্টাইল ছিল, আমাদের যেখান থেকে পড়াশোনা আমরা বাইরে চলে যেতে পারতাম, আমাদের ফ্যামিলি বিজনেস আছে, আমরা অনেক কিছুতে আমরা ইনভলভ হতে পারতাম। আমরা রাজনীতিতে আসছি, আমাদের এই ট্রমার জায়গাটা আছে যে আমরা যখন দেখছি যে 2000-এর উপরে মানুষ, আমাদের ভাই বন্ধুরা শহীদ হইলো আমাদের পাশেই, মানে চানখার পুলে অনেকগুলো ইনসিডেন্ট আমাদের পাশেই, মানে হয়তো আমিও মরতে পারতাম, সেই জায়গায় আমার আর একটা ভাই মরছে। এবং আমি যখন হচ্ছে যে মানে এই 5 তারিখের পরে হচ্ছে যে যারা আহত হয়েছিলেন, আমি তখন সেই হাসপাতালগুলোতে মনিটরিং করছিলাম তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো ছোট ছোট বাচ্চা, মানে হাত কেটে ফেলতে হয়েছে, পা কেটে ফেলতে হয়েছে। এরা যখন তাদের ইমোশনাল জায়গাটা বলতেছিল যে মানে একজনকে বাঁচাতে গেছে, মানে তাকে যে বাঁচাইছে, বাঁচানোর পর তাকে মেরে ফেলা হয়েছে। তো ওরা তো মানে বিএনপির রাজনীতি, আমাদের এত নোংরা রাজনীতির মধ্যে তো তারা নাই। তারা চাইছে যে শেখ হাসিনাকে সরাইতে, দেশের একটা সংস্কার করতে, দেশে যেন এইরকম অবস্থা আবার নতুন করে তৈরি না হয়, এই জন্য মানুষগুলো মানে ফাইটটা করছে। তো যখন এই জুলাই সনদটা করা হলো, তাদের জায়গাটাই তো এখানে রাখে নাই।
এটা হয়ে গেছে পুরাপুরি মানে একটা রাজনৈতিক দলের জায়গা হয়ে গেছে। এবং সেখানে সবাই দাঁত কেলায়, যেসব রাজনীতিবিদরা এই জুলাই সনদ উঁচায় দাঁড়ায় আছে, তারা প্রত্যেকটা মানুষই হচ্ছে যে 5 তারিখের পরে ওই সেনা দপ্তরে যে সেনাবাহিনীর প্রধানের সাথে যে দেখা করতে গেছিল। জামায়াতের সঙ্গে কি এনসিপির একটি দূরত্ব? আমাদের সাথে এনসিপির কখনো দূরত্ব ছিল না, ভালোবাসা ছিল না। যেটা আমাদের রাজনীতিক যেটুক মানে সহযোদ্ধা হিসেবে ট্রিট করি অন্যান্য দলকে, সেটাই ছিল। এই ন্যারেটিভটা মানে বানানো আপনাদেরও বন্ধ করা উচিত যে জামাতের সাথে আমরা খুব ভাই বন্ধু, এরকম জামাতের সাথে কোনো বন্ধুত্ব শত্রুত্ব কিছুই নেই। আমরা আমাদের স্বকীয় রাজনীতিটা করতেছি, তাদের সাথে যদি কোনো জায়গায় আমাদের মতামতের মিল থাকে সেটাকে অনেক সময় অনেকে ন্যারেটিভ দিচ্ছে যে জামাত আর এনসিপি তো এটা যাচ্ছে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং। আসছে যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া সই করবে না। দুটি দলের অবস্থান একই রকম ছিল, আমরা জানি যে এনসিপি এবং জামায়াতের, কিন্তু পরে আমরা ওনারা তো বলছিল যে পিআর এর কথা বলছিল, পিআর ছাড়া ওনারা সই করবে না। পরে ওনাদের লাইন ওনাদের মতো। কিন্তু আমাদের জায়গাটা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্রে আমাদের সাথে একরকম প্রতারণা করা হয়েছে। ওইখানে টেক্সটটা কি এগুলো কিছু আমাদেরকে জানানো হয়নি। কিন্তু ওইখানে আমরা যে দেখতে পাইছি যে এটা জাস্ট একটা কাগজের, এটা কোনো আইনি ভিত্তি নেই, এটা জাস্ট একটা কাগজ পাঠ করা হয়েছে। তো আবার সেম ওয়েতে আপনি যখন এরকম জুলাই সনদটা বানাইলেন, সেখানে কিন্তু আমাদের মানে ওইখানে আলোচনা হয়েছে, ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়েছে যে জুলাই সনদ বাস্তবায়নের একটা আদেশ দেওয়া হবে, যে আদেশের ভিত্তিতে গণভোট হবে। এবং এই গণভোটের পরে যেই মানে বডি ইলেক্টেড হবে তারা মেইনলি হচ্ছে যে মানে দ্বৈত ক্ষমতায় থাকবে, যারা হচ্ছে যে কি বলে মানে গাঠনিক ক্ষমতা এবং আইন প্রণয়নী ক্ষমতা, এই দুইটার জায়গায় কাজ করবে। তো সেই জায়গাটা এটা তো অলরেডি আলোচনাতে সব রাজনৈতিক দল একমত হয়েছে। তো সেটা ওই পেপারে মানে লিস্টেড করতে সমস্যাটা কোথায়? আমরা তো বলছি যে আইনি ভিত্তিটা যে আছে বা সাংবিধানিক যে ভিত্তিটা যে তৈরি হওয়ার কথা, সেটা আপনারা এটা দেখান বা দেন, এটা ওনারা দিচ্ছেন না। তো না দিলে তো এটা তো একটা জাস্ট একটা কাগজ হয়ে থাকলো, এটা একটা জাস্ট আনুষ্ঠানিকতা। এই আনুষ্ঠানিকতায় গেলে আবারও দেখবেন যে ইতিহাসের 20 বছর 30 বছর পর এরকম একটা ক্রাইসিস মোমেন্টে মানুষ তখন বলবে যে এই ছাত্ররা, এই তরুণরা হচ্ছে যে জুলাইয়ের সাথে গাদ্দারি করছে, জুলাইয়ের সাথে প্রতারণা করছে। যেমন এখন আমরা বলতে পারি 90-এর ঘটনাকে আমরা বারবার রেফারেন্স হিসেবে টানি যে 3 জোটের ঐক্য জোটের যে রূপরেখা সেটা ফেল করছে, কারণ তারা তাদের ওই কমিটমেন্টগুলো ফুলফিল করে নাই বা রাখতে পারে নাই। তো আমরা এই জায়গায় খুবই সিরিয়াস, আমাদেরকে অনেক রকম লোভ লালস অনেক কিছু দেওয়ার অনেকভাবে অনেক প্রথম থেকে অনেক কিছু চেষ্টা করে। আমরা একটা লাইনে খুবই ক্লিয়ার, আমরা রাজনীতিতে আসছি জনগণের জন্য, রাজনীতি করতে আসছি। এখানে 10টা সিট 20টা সিট এরকম অনেক আলাপ আসে, এইসব আলাপের মধ্যে আমরা নাই। আমরা যদি ইলেকশনও করি, আমরা যদি 3টা সিটও পাই, 3টা সিট নিয়ে আমরা রাজনীতি করব। কিন্তু মানুষ একসময় ফিল করবে যে এই মানুষগুলা প্রকৃত পক্ষে দেশের জন্য, জনগণের জন্য রাজনীতি করতে আসছে। এই মানে আপনি তো মোটা থেকে তো সব রাজনৈতিক দলগুলোই জুলাই সনদে স্বাক্ষর ওই অনুষ্ঠানে গেছে, যেটাতে তারা নিজেরাও পরবর্তীতে বলছে, জামাত ইসলামেরই শিশির মনির বলছে যে 3বার তার এই ফেসবুক স্ট্যাটাস সে এডিট করছে। একবার বলছে এটা আইনি ভিত্তি ছাড়া জাতি সংকটে পড়বে, এরকম করে 3বার তার বয়ানই চেঞ্জ হয়েছে। তারা নিজেরাও শিওর না যে এটা আসলে কোনো আইনি ভিত্তি আছে কিনা, কিন্তু স্বাক্ষর করে দিছে। তারপরে এই গণ অধিকার পরিষদ বলেন, এবি পার্টি বলেন, তারা নিজেরাও জানে না, মনে হয়েছে ও একটা আনন্দ উৎসব হচ্ছে, আমরা যাই এখানে পার্টিসিপেট করি। ব্যাপারটা তো এরকম না। এখানে তো আপনার মানে ঐতিহাসিকভাবে একটা দায়ের একটা জায়গা তৈরি আছে। আপনি জুলাইকে যদি আপহোল্ড না করেন, ওন না করেন, এটাকে যদি একটা জাস্ট মানে ক্ষমতা পালা বদল একটা ট্রানজাকশনের জায়গা টুল হিসেবে ইউজ করেন, তাইলে তো ভাই এই রাজনীতির মধ্যে আমরা নাই। বিএনপি তো এইটাই ট্রিট করতেছে। সালাউদ্দিন সাহেব অনেকভাবে ঠিক আছে, উনি গুম ছিলেন, এটার প্রতি আমরা তাকে শ্রদ্ধা করি। আপনি কিন্তু বাংলাদেশে যে মানুষগুলো গুম ছিল তাদের মেন্টাল কন্ডিশন, তাদের বক্তব্যগুলা শুনেন, আর মানে তারা কিরকম একটা আনস্টেবল পজিশনে থাকে, কথা বলে। আর সালাউদ্দিন সাহেবের কথাগুলো শুনলেন, মানে তাকে মনে হয় যে মেটিকুলাসলি প্ল্যান ওয়েতে সে এক একটা করে বক্তব্য ছাড়তেছে, এক একটা করে তার প্ল্যানগুলো, ডিসিশনগুলো সে পুশ করতেছে। এটা তো আমাদের কাছে মানে চিন্তা লাগে যে বিএনপি আসলে মানে কোন দিকে যাচ্ছে। বিএনপির প্রতি তো মানুষের একটা আস্থা ছিল বা মানুষ একটা ভরসার জায়গা তৈরি হয়েছিল যে হ্যাঁ 17 বছর ধরে এরা এত সাফারার, এরা হয়তো বাংলাদেশকে নতুন কিছু দিবে। তো তারা তো দেখতেছে যে পুরাতন জিনিসই দিচ্ছে, সাথে আরো কিছু সমস্যা অ্যাড অন করে দিয়ে দিচ্ছে। ওই জুলাই চার্টারের বদলে তাদের বিএনপির সমস্যা চার্টার হচ্ছে যে পাবলিকের কাছে তারা সার্ভ করতেছে। তো এইটার জন্য তো এই মানুষগুলা শহীদ হয় না, আহত হয় নাই। এই যারা হচ্ছে যে ওই দিন প্রোগ্রামের ওইখানে গেছে, তারা ওইখানে এই দাবিতেই গেছে যে তাদের কোনো কিছু কেন জুলাই সনদে অন্তর্ভুক্ত নাই। পরে তখন তাৎক্ষণিকভাবে আবার আলী রিয়াজ স্যার হচ্ছে যে সেখানে সংশোধন করছেন। আবার আলী রিয়াজ স্যারকে যখন আমরা বলছিলাম যে স্যার হচ্ছে জুলাই সনদের যে বাস্তবায়নের রূপরেখা বা আইনি ভিত্তি এটা অন্তর্ভুক্ত করেন, তখন বলছে এটা এখন আর নতুন করে সংশোধন করার সুযোগ নেই। তো এই যে দ্বিচারিতা, এটা তো আসলে আমাদেরকে আসলে পীড়া দেয় যে যেই অভ্যুত্থানের জন্য, যে জুলাইয়ের জন্য আসলে তারা এই চেয়ারে বসছে,
তা এই রাজনৈতিক দলগুলো আসলে স্বাধীনভাবে কথা বলতে পারে। সালাউদ্দিন সাহেব শিলং থেকে এসে এখন সব থেকে বড় রাজনীতিবিদের মতো করে এখন যাকে যা খুশি বলে দিতে পারে। তাদের তো এগুলো শিক্ষা নেওয়া উচিত, এবং তাদের এটাও মনে রাখা উচিত এই আওয়ামী লীগের হাসিনা, তারপরে বড় বড় যেসব নেতারা ছিলেন, তাদের যে অহমিকা, তাদের যে অহংকারের টোনে যে কথাগুলা, সেটাই কিন্তু আবার বিএনপি নতুন করে বলা শুরু করছে। এটা থেকে যদি তারা বেরিয়ে না আসে, খুব বেশি দিন লাগবে না তাদের ওই পরিণত হওয়ার জন্য। জি, সাইফ মুস্তাফিজের কথা শুনছিলাম আমরা। আজিজ ভাই, সাইফ অনেকগুলোই কথা বলছিল, আমরা পজ খুঁজছিলাম যে কখন আমি সাইফের কাছ থেকে আপনার কাছে আসব। আপনার কাছে কি মনে হচ্ছে আসলে সার্বিক পরিস্থিতি? আমার কাছে মনে হচ্ছে ইলেকশন, বিশেষ করে আমি ঐক্যমত্য কমিশন, তাদের দূরদর্শিতার অভাব। কারণ দল 30টি নিয়ে বসছে, 30টা দলের নীতি আদর্শ আলাদা, এই জন্যই 30টা দল আলাদা। এখন 30টা দল এক হবে, এটাই তো অবৈজ্ঞানিক। তাই তো বিসর্জন দিতে হবে রাজনীতি। কারণ সব ইস্যুতে 30টা দল একমত হলো, তাহলে তাদের নিজস্বতা কি থাকলো? আমি তো বলবো, ধরেন ওখানে অনেকেরই অনেক মত থাকবে। ধরেন এই যে বাম 3টা দল আসে নাই, ওখানে 4টে দল আসে, 4টে দল। আমি এক সেকেন্ড একটু ইন্টারাপ্ট করি। মানে এখানে কিন্তু এই নিয়ে কিন্তু বিভাজন নাই যে আপনার সাথে আমার মতের মিল হচ্ছে না। আমরা বলতেছি যে যেটা আলোচনা হয়েছে যে আইনি ভিত্তিতে দেওয়ার যে প্রসঙ্গ, সেটা উল্লেখ করার কথা। এটা ছাড়া কিন্তু আর কোনো আপনার 9টা পয়েন্টে নোট অফ ডিসেন্ট থাকতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো বিরোধ নেই। না, আমি তো বলছিই তো যে জুলাই সনদ নিয়ে কোনো বিতর্ক নাই, এটা বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সেটা নিয়ে আলোচনা। এবং বাস্তবায়ন প্রক্রিয়ার ভিতরে হচ্ছে মূলত এনসিপির দাবি, এখানে কিন্তু অন্যের দাবি নেই। আর যে বাম 4টে দল অ্যাবসেন্ট, তারা মূল নীতিতে যে আসিল সমাজতন্ত্র, এই সেই, এটা বাদ দেওয়া হয়েছে। এখানে তারা এটাতে স্বাক্ষর করবে না, এবং শেষ পর্যন্ত তারা করবে না। কারণ সমাজতন্ত্র কেটে ফেললে তো তাদের সমাজতান্ত্রিক দলই যায় গিয়ে, এখানে তো পারবে না। সুতরাং আমি এটাই বলবো, 30টা দল নিয়ে যখন বসছে, এক তো হওয়া যাবে না। আর যে জুলাই সনদে ধরেন আইন মুক্তি, আদেশ জারি, দায় মুক্তি দেওয়া, এগুলো তো আপনার আইনি ভিত্তি দেওয়ার কোনো সুযোগই নাই। আমি আগে বলেছি তো, সুযোগই নাই। সুতরাং এগুলো তো রাজনীতিবিদদের বোঝা উচিত ছিল, ঐক্যমত্য কমিশনের বোঝা উচিত ছিল। কেন স্বীকার করলো? যেমন আগে বললো যে ইলেকশন কমিশন ইনফরমাল আলোচনায় সব বলছে না না, হয়তো সাপলা দেওয়া কোনো সমস্যা নাই। কিন্তু এটা তো আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যে মানে মন্ত্রী পরিষদ বলবো, এটার থেকে অনুমোদন হয়ে আসছে। এটার ভিতরে 500টা প্রতীক এখনো খালি আছে, তাই না? এখন ওইটা আসে নাই। এখন ইলেকশন কমিশন, আমরা তো জানি না ইলেকশন কমিশন ওই শাপলা প্রতীকটা ওই সবগুলোর সাথে অনুমোদনের জন্য দিয়েছিল কিনা। কিন্তু সেখানে তো 2জন ছাত্রদের পক্ষের উপদেষ্টা আছে, তারা কি করলো? হ্যাঁ, সুতরাং এখন আমার বক্তব্য, ইলেকশন কমিশন যে পজিশন নিছে যে আরো 50টা প্রতীক আছে, তার খালি প্রতীক থেকে যে কোনো একটা এনসিপি নিক। সব আছে কিন্তু শাপলা নেই। হ্যাঁ, না, ওই লিস্টে শাপলা নাই। এখন যা আছে 50টা আরো আছে প্রতীক, তার ভিতরে যেটা খুশি নেবে। এটি তাদের স্ট্যান্ড হচ্ছে, এটা তো অনুমোদিত, এর বাইরে তো আমাদের যাওয়ার এখতিয়ার নাই। হ্যাঁ, তাহলে এখন ইলেকশন কমিশন আরপিও করছে, ইলেকশন কমিশনে কোনো কিছু গেজেট হয়ে গেলে উচ্চ আদালতে যাওয়ারও সুযোগ নেই। হ্যাঁ, তাহলে সমাধানটা কি? সমাধানটা হচ্ছে যে দেশটাকে আন্তরিকভাবে অভ্যুত্থানের পরে আমরা সবাই সহজভাবে এগিয়ে নেব। ইলেকশন কমিশনের পক্ষ থেকে যদি বলে থাকে, বৈঠক করছে, বৈঠকে বলছে না এটা দেওয়া কোনো সমস্যা নাই, হয়তো সমস্যা নাই, ওনারা ওই প্রতীকটা ওখানে দিয়ে হয়তো ইনফরমালি বলতো যে ভাই এটা আমরা ছাত্রদের সংগঠন চাইছে, এটা একটু দয়া করে রাখেন। হ্যাঁ, হইতে পারতো। এখন তো প্রতীক তো নাই, এর বাইরে তো ইলেকশন কমিশন যেতে পারবে না। বলছে তো আজকে আনোয়ার সাহেব বলছে যে আমরা এই যা এনসিপি যেটা চাচ্ছে সেই প্রতীক নাই। আর এরপরে এবি পার্টি, মান্না ভাইয়ের পার্টি, তারাও কিন্তু কিছু প্রতীক চাইছিল, প্রতীক ছিল না,
ওই লিস্টে প্রতীক ছিল না, দেয় নেই, তারা অন্য প্রতীক নিয়েছে। কিন্তু এনসিপি ওই প্রতীকে নিতে চাচ্ছে, কারণ এনসিপি ওই প্রতীক ইলেকশন কমিশনের সাথে যে ইনফরমাল আলোচনা হয়েছে, আলোচনায় তারা আশান্বিত হয়েছে যে প্রতীক তারা পাবে। তারা এই যে বিভিন্ন জায়গায় করছে, শোভাযাত্রা করছে না, সেখানে তো সাপলা করছে। কারণ তাদের এখন এটার যে আমি এইটাই বলবো, এখানে হয় আন্তরিকতার ঘাটতি অথবা মিসআন্ডারস্ট্যান্ডিং। ধরেন এই যে এখন যে প্রতীকগুলো আছে, এই ডাব মার্কা, অমক মার্কা, তমক মার্কা, বহুত আছে। প্রতীক সংগঠন বড় হলে প্রতীক আর থাকে না, ওই প্রতীকই পপুলার হয়। কিন্তু তারপরে একটা আকাঙ্ক্ষা থাকে, চয়েস থাকে, পছন্দ থাকে। আমার কাছে মনে হয় যে ইলেকশন কমিশনের এই 5 জন তো সমান, তার ভিতরে একজন চিফ ইলেকশন কমিশনার, এই 5 জনের এক একজন এক এক রকম কথা কয়ে জটিলতা তৈরি হয়েছে। আর এনসিপিও ইগো ওইটাই নিতে হবে, এই দুইটাতে জটিলতা বাড়ছে, এই জটিলতার নিরসন হওয়া উচিত। তাহলে এখন নিরসন হতে গেলে স্পেশাল ইলেকশন কমিশন আপনার ক্যাবিনেটের কাছে বলতে হবে যে আমাদের এই প্রতীকটা দেন, এর ভিতরে দেন। ওই প্রতীক তো আর এর ভিতরে নাই, দেওয়া সংযুক্ত করার তো যে যাবে না তা তো না, করে যদি অনুমোদন দিয়ে দেয়, দিয়ে দিল। এটা নিয়ে জটিলতা করার তো সবারই আসলে এটি নিয়ে প্রশ্ন যে এটি নিয়ে এত জটিলতার কেন হচ্ছে। আমাদেরকে শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার কারণ। আজকে এখানে শেষ করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে ঠিক রাত 12টায়।